বাংলাদেশের টপ 11টা কেমন হতে পারে, বাংলাদেশের কোন কোন প্লেয়ার সত্যি দরকার এই ভারতের বিরুদ্ধে, অভিষেক শর্মাকে কে থামাতে পারে, শুভমান গিলকে থামানোর জন্য বাংলাদেশের কোন বোলার দরকার। আজকে টোটালটা শুনুন, তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের টপ 11টা কেমন হওয়া দরকার, যেটা বাংলাদেশের পরিকল্পনা করে টিম তৈরি করতে পারে না, কারণ তাদের টপ গ্রেড কোচ মেন্টর এসবগুলো খুবই মানে নেই, যেটা ভারতের আছে, যেটা অস্ট্রেলিয়ার আছে, সেটা তো বাংলাদেশের নেই, এবং সেটাই স্বাভাবিক, কারণ বাংলাদেশ এখনো সেই পর্যায়ে যেতে পারেনি ক্রিকেটটা, তবে যাবে, এটুকু বলছি যাবে। আমার মনে হয়েছে কালকে বাংলাদেশের জন্য সব থেকে কার্যকরী যে প্লেয়ারটি, যাকে নিতেই হবে, আমি হয়তো আমার সঙ্গে আপনি সহমত পোষণ করবেন কিনা জানি না, তবে বোলার হিসাবে 1 নম্বরে আমি রাখবো সাকিবকে। তানজিম হাসান সাকিব হচ্ছে ভারতের জন্য ভয়ঙ্কর বোলার হয়ে উঠতে পারেন। যদি অভিষেক শর্মা বা শুভমান গিলকে থামাতে হয় তাহলে সাকিবকে রাখতেই হবে। তাই তানজিম হাসান সাকিব আমার 1 নম্বর বোলার। 2 নম্বরে অবশ্যই মুস্তাফিজুর রহমান। আমি বোলিং সাইডটাকে সেট আপ করি, তারপরে অলরাউন্ডার এবং ব্যাটসম্যানের দিকে যাব, কারণ টসে জিতলে ইন্ডিয়া কিন্তু আগে ব্যাট করে নেবে, আর যদি কিনা বাংলাদেশ টসে যেতে তাহলে বাংলাদেশ কিন্তু আগে ব্যাট করতে হবে, কারণ ভারতের বিরুদ্ধে 200 টার্গেট না করলে 200 রান করতেই হবে, না হলে কিন্তু ভারতের আটকে রাখা যাবে না। তাহলে দুজন হয়ে গেল ফার্স্ট বোলার। এরপরে আমি অবশ্যই বাংলাদেশের জন্য আমি বলবো মেহেদী হাসান, দরকার তাকে। এই 3 জন মানে বোলিং সাইডের নেতৃত্ব থাকবেই। এরপরে আমি আসি একটু ব্যাটিং সাইডটাকে কভার করে আসি, তারপরে আমি এখানে আবার আসবো ফিরে। ক্যাপ্টেন লিটন দাস তিনি থাকছেন, তাকে বাদ দিয়ে তো টিম গঠন করা যায় না। তারপরে আমি অবশ্যই তাওফিক হৃদয়। তাহলে এই জায়গাটা অবশ্যই তো খুব দরকার। আর যার কথা আমি এখন বলবো সেটা হচ্ছে সাইফ হাসান। এই ব্যাটসম্যানদের কিন্তু রাখতেই হবে। এইবার যার কথা আসবো সেটা আপনি হয়তো শুনলে অবাক হবেন কিনা জানি না, কিন্তু তাকে রাখতে হবে এবং রাখবে বাংলাদেশ। সেটা হচ্ছে জাকির আলী। তার স্ট্রেংথ, তার পাওয়ার, মানসিক বলটা বেশ ভালো লেগেছে আমার। এই হচ্ছে কয়েকজন প্লেয়ার অলরেডি সিলেকশন হয়ে গেল। এবার আমি এক এক করে হাতে গুনে গুনে বলি। লিটন দাস ক্যাপ্টেন, তারপরে অবশ্যই থাকছেন তৌফিক হৃদয় 2, মেহেদী হাসান 3, তারপরে থাকছে মানে এই জায়গা থেকে সাইফ হাসান 4, তারপরে হচ্ছে তানজিম হাসান সাকিব 5, 6 হচ্ছে মুস্তাফিজুর রহমান। 6 জন আমি তো সিলেকশন করে দিলাম। এইবার বাদ বাকি 5 জন কারা হতে পারেন। যদি বোলিং সাইডটাকে আরো স্ট্রং করতে চান তাহলে অবশ্যই বলবো তাসকিন আহমেদ। ভারতের বিরুদ্ধে তার রেকর্ডটা কিন্তু খারাপ নয়। এখানে আপনি ভাবতে পারেন শরীফুল ইসলামের কথা অনেকে বলবেন, তবে আমার মনে হয় তাসকিন একটু বেটার হতে পারে। এরপর আমি অবশ্যই যাব, সেটা হচ্ছে রশিদ হাসান। দরকার তাকে। অলরাউন্ডারের সংখ্যা যত বাড়বে টিম তত ভালো হবে। ভারত এত ভালো টিম কেন? এখানে হার্দিক পান্ডিয়া, এখানে অক্ষর প্যাটেলের মতন টপ গ্রেড অলরাউন্ডার রয়েছে। ভারতের 5 জন অলরাউন্ডার, তাদেরকে হ্যান্ডেলিং করাটা খুব টাফ। আর যেখানে 6টা উইকেট পড়ে যাওয়ার পর হার্দিককে মাঠে নামতে হয়, যে আইপিএল এর সেরা প্লেয়ার, তাহলে সেই টিম কখনো হারে? এরপরে আমি যাব অবশ্যই, আপনি হয়তো ভাবছেন যে ইমনকে দিয়ে চলবে, কিন্তু আমার কোথাও না ইমনের সেই জায়গাটা লাগে না, সেই জায়গাটা লাগে না। আপনি এখানে ভাবুন, আমি এখানে আর কিছু বলবো না। তবে আমি যে প্লেয়ারগুলো সিলেকশন করলাম, তারপরে আপনি যে প্লেয়ার সিলেকশন করুন করুন, কিন্তু এই 6 জন বা 7 জনকে আপনাকে রাখতেই হবে। আপনার কি অভিমত? ভারতকে থামাতে গেলে আর কি প্ল্যান দরকার? সবার আগে আমি অবশ্যই বলবো ক্যাপ্টেন্সি করতে হবে, এতটা মানে খেলার মধ্যে ঢুকতে হবে যে আমি শট বাঁচাবো বলে আমি প্লেয়ার শটে রাখবো, সেরকম নয়। আবার প্রথম 4 ওভার বা 5 ওভারে আমি 6 ওভার মূলত প্রথম পাওয়ার প্লেতে স্লিপ রাখতে হবে। স্লিপের একজন রাখতে হবে, কারণ ভারত ভুলটা করতে পারে স্লিপে। আর
বল সব সময়ের জন্য ভারতকে যদি একই লেন্থে করে যান তাহলে তো মার খেয়ে যাবেন। ভেরিয়েশনটা খুব দরকার। সেই জায়গা থেকে আমার কোথাও মনে হয়েছে তানজিন হাসান সাকিব কালকে যদি খেলেন, আমি এখন থেকে বলে দিচ্ছি 2 উইকেট। মুস্তাফিজুর রহমান তাকে অবশ্যই কিন্তু 1টা বা 2টো উইকেট তুলতে হবে। এই জায়গা থেকে আমি শামীম হোসেনকে কেন নোট করব, রশিদ হাসানকে কেন নোট করব, আর সব থেকে আমার একজন প্রিয় লাগে সে হচ্ছে মেহেদী হাসান। এই জায়গাটা দরকার। তবে তৌফিক হৃদয় কিন্তু এমন একজন ব্যাটসম্যান যদি ক্রিজে জমে যান, আর আইপিএল খেলার একটা দক্ষতা রয়েছে, তাই লিটন দাসকে কালকে কিন্তু নেতৃত্ব দিতে হবে সামনে থেকে। ব্যাটে এমন একটা জায়গা তৈরি করতে হবে যে সেজন্য একটা 50 টার্গেট নেয় এবং সেটা জন্য 30 বলের মধ্যে। এই রকম একটা পরিস্থিতিতে প্রিন্স হিটার হিসেবে মাঝে মধ্যে নামাতে হবে। সেটা জাকির আলীকেও নামানো যেতে পারে, 6 ওঠে ভালো। তো এই জায়গাগুলো খুব ভালো করে, আর যদি ডিফেন্সিভ ভাবনা থাকে তাহলে কিন্তু ভারতকে থামানো যাবে না। ভারতকে একমাত্র চোখে চোখ রাখতে হবে, কারণ আমি তো জানি ভারতীয় টিমটা, আমি ভারতীয় হিসাবে আমি জানি যে ভারতের অবশ্যই শক্তি 200 আর সেখানে বাংলাদেশের 20। তবুও বলছি খেলা তো, তবে এই ভারতকে থামানো সম্ভব নয়। আপনার কি অভিমত নিশ্চয়ই জানাবেন। আর যারা আবার ভারতীয় দর্শকরা দেখছেন তারা কখনো আমাকে ভুল বুঝবেন না। আমি জানি তো ভারতের কোনো পরামর্শ লাগে না, যেমন আমাদের জাসপ্রীত বুমরা এই এশিয়া কাপে এখনো কিন্তু তার সমহিমায় আমরা দেখিনি, কিন্তু আগামীকাল আমরা দেখব। জাসপ্রীতের জন্য কালকে 3 উইকেট ধরে রাখুন, আর কুলদীপের জন্য 2 উইকেট। এই জায়গায় বরুণ চক্রবর্তী কালকে দারুণ কিছু করবেন। তবে কালকে রানের মধ্যে থাকবে ইন্ডিয়ার সব থেকে বেশি, আমার যেটা মনে হয়েছে। দেখবেন, আমার কথাটা মিলিয়ে নেবেন। আমি দুজনের জন্য বাজি ধরছি, একটা হচ্ছে গিল আর একটা হচ্ছে সূর্যকুমার যাদব। এরা কালকে রান করবেন সেই রকম। তবে যদি একটু বোলিং এ তো সুযোগ পাচ্ছেন, ব্যাটিং এ যদি সুযোগ পান, যেমন 2টো উইকেট পড়লো বা 3টে উইকেট পড়লো, তাতে সুযোগ পাবেন না। যদি সুযোগ পান তাহলে অবশ্যই হার্দিক পান্ডিয়া বাংলাদেশের জন্য ফাটাফাটি খেলবেন। এই রকম জায়গা থেকে আকসার প্যাটেল থেকে শুরু করে, মানে কাকে ছেড়ে কাকে বলবো, এই জায়গাগুলো একটু লক্ষ্য রাখুন। তবে কালকে ভারতীয় সময় রাত 8টা, বাংলাদেশের সময় রাত 8:30টায় টিভির পর্দায় অবশ্যই, কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্ল্যাটফর্মে যেখানে থেকে খেলা দেখতে পাচ্ছেন, চোখ রাখুন। ভারত পাকিস্তানের যে লড়াই, তার থেকেও বড় লড়াই এখন কিন্তু ভারত বাংলাদেশ, এবং সেই লড়াইটা আপনারা দেখতে পাবেন, অনুভব করবেন, এবং সেটা করুন। আপনার দেখবেন বৃথা যাবে না সময়।